শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। মঙ্গলবার থেকে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নেতারা। রাতে গার্মেন্টস মালিক, শ্রমিক পক্ষ এবং যৌথ বাহিনীর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলেও জানান বিজিএমইএ এর নেতারা। এছাড়া টিফিনে আগের বরাদ্দের সাথে বাড়তি 10 টাকা যোগ হবে। এছাড়া হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সাথে দেয়া হবে 225 টাকা করে। আমরা কালকে কাজ করব, কাজ চালিয়ে যাব। আমাদের জীবনের সমস্ত সংকট যখনই যা হবে, আমরা বিজেপির সাথে ভবিষ্যতে কোনো সংকট হইলে আমরা সেগুলো বুঝে নেব। আগামীকাল থেকে সব ফ্যাক্টরি খোলা থাকবে এবং আশা করি আমরা যে আমাদের এই ঐক্যমতের ভিত্তিতে আগামীকালকে থেকে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। এর আগে সোমবার সকালে আবারও অস্থিরতা ছড়ায় সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের সংখ্যায় বন্ধ হয়ে যায় অন্তত 90টি কারখানা। কর্তৃপক্ষ বলছে, ভাঙচুরের সাথে জড়িতরা বহিরাগত ও নানানভাবে উস্কে দেয়া হচ্ছে শ্রমিকদের। তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে পুলিশও। কখনো বেতন বৃদ্ধি, কখনো বকেয়ার দাবি, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্যের অভিযোগ কিংবা বেকারদের চাকরি দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এমন সব দাবিতে অস্থিরতা আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়। রোববার দু একটি বাদে আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলে। তবে বিকেলের দিকে আশুলিয়ার একটি কারখানায় বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষও হয় তাদের। এরপরই আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়। উৎপাদন বন্ধ অন্তত 90টি কারখানায়। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। আর যদিও কারণবশত ছাঁটাই করতে হয়, তো আমাদের 3 মাস 13 দিনের একটা কোম্পানির নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ছাঁটাই করতে হবে। ছুটির টাকা, ফান্ডের টাকা, আমাদের লেনদেন যেটুকু যা আছে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। প্রতি মাসে বেতন 8 তারিখে লাগবে। আমরা কষ্ট করি, আর আমরা লোকে বাসা ভাড়া দেওয়া লাগে, দোকান বাকি দেওয়া লাগে, ওগুলো আমরা কি দিয়ে দিব যদি আমাদের 25 তারিখে বেতন দেয়? পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন, ভাঙচুরের সাথে বহিরাগতরাই জড়িত। বিভিন্ন দাবি দেওয়ার নামে শ্রমিকদের ইন্ধন দেয়া হচ্ছে। আমাদের কিছু মেশিনারিজ ছিল, কম্পিউটার ছিল, মনিটর ছিল, কমপ্লিট ড্রেস ছিল, লাইক আপনার টি শার্ট, দেন আপনার প্যান্ট, হ্যাঁ এরকম এগুলো যে যেমন পাশে এগুলো মানে নিয়ে গেছে। বেশিরভাগই মাস্ক পরার ছিল আর কি, এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই। কয়েকদিন যাবত আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর এবং যে লুটপাট হচ্ছে, নিরুজ্জ হচ্ছে। এতে আমি মনে করি যে গার্মেন্টস জড়িত নাই, তৃতীয় পক্ষ এখানে জড়িত আছে। শ্রমিক নেতাদের কেউ কেউ বলছেন, বিগত সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। পরাজিত ফ্যাসিস্টের একটা প্রকাকাণ্ড। তারা ইন্ধন দিয়ে শ্রমিকদের মাঝে নানান দাবিগুলো তারা হাজির করছে। এই দাবিগুলো 5ই আগস্টের আগে ছিল না। তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিক শ্রমিকের বোঝাপড়ার ওপরও জোর দেয়া হচ্ছে জানান তিনি। এই কাজটা হলো গোয়েন্দাদের, ওনারা কাজ করছে এটা নিয়ে। বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো সলভ না করার কারণে, করতে না পারার কারণে, তারা একটা সমঝোতায়, মালিক শ্রমিক একটা সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে প্রায় 79টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। তাদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার পথে অন্তরায়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে এ নিয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে নিহত 15 বছরের কিশোর জয়ন্ত কুমার। এর ঠিক 1 সপ্তাহ আগে মৌলভীবাজারে প্রাণ হারাতে হয়েছে 13 বছরের শিশু স্বর্ণা দাসকেও।
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ফেনী কুমিল্লায় বন্যা নিয়ে দুই দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর মধ্যে বিএসএফের গুলিতে 2 কিশোর নিহতের ঘটনাকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে? যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে, কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়, কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেনসিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়ায় বাংলাদেশের যে দূতাবাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায়। আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান দূতাবাস, আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। এদিকে বছরে 20,000 করে 10 বছরে বাংলাদেশ থেকে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সন্ধ্যা নাগাদ কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় কারিগরি শিক্ষার্থীরা। বেলা 1টার পর কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁও 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় এ সংশ্লিষ্ট শিক্ষার বাইরে থেকে কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার করতে হবে 6 মাস। লাস্ট 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এটা 3 মাসে আনা হয়েছে বা 4 মাসে, যার ফলশ্রুতিতে আমরা সিলেবাস কভার করে উঠতে পারতেছি না। আমাদের 10ম গ্রেড যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকে সেটার উপর আঘাত আনছে, প্লাস কারিগরি সেক্টর পরিচালনায় অকারিগরি ব্যক্তিত্বরা ঢুকে পড়তেছে। এই সময় একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট। এখানে সিট সংখ্যা 630টি। বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। একই সাথে শিক্ষার্থীরা দাবি জানায় 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের সব প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সব শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ বিধিমালা সংশোধনেরও দাবি জানান তারা। ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত তারা মূলত একটা অবৈধ নিয়োগের মাধ্যমে আমাদের এখানে এসেছে। তাদের যে একটা প্র্যাকটিক্যাল নলেজ, কোনো প্র্যাকটিক্যাল নলেজই নেই। তারা আমাদের প্র্যাকটিক্যাল শিখবে না, শিখে তারা এখানে তাদের বিসিএস এর প্রিপারেশন, আমরা যদি যাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কারিগরি বোর্ড সংস্কার করতে হবে এবং প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। শিক্ষার্থীদের অবরোধে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কাউরানবাজার সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে সেনাবাহিনীর একটি দল এলে সড়কের এক পাশ যান চলাচলের জন্য ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এর ঘণ্টাখানেক পর কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। আমরা এই বিধিমালা সংশোধনের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। বর্তমানে 2টি ইঞ্জিনিয়ারিং কলেজে 100% সিট নিশ্চিত করা ছিল। মাননীয় উপদেষ্টা মহোদয় একমত হয়েছেন, আমরা 4টি করে দিব। ঘোষণা দেন 6 দফার সবগুলোই মেনে নিয়েছে শিক্ষা উপদেষ্টা। শুধু 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের স্থানান্তরের ব্যাপারে যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। উপদেষ্টা মহোদয় নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু এখানে অনেক নিয়োগের মানবিকতার ব্যাপার আছে। তাদেরকে এটা পরীক্ষা নিরীক্ষা করে
কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। এটা সরাসরি এখানে উপদেষ্টা মহোদয় বলেছেন, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা ব্যবস্থা নেবেন। এই কাগজে যা লেখা আছে সবই আমরা মেনে নিয়েছি। এই কাগজে লেখার বাইরে কিছু থাকলে আমরা পরে, এই কাগজে লেখার বাইরে কোনো দাবি দেওয়া থাকলে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। সচিবের আশ্বাসে শিক্ষার্থীরা সন্ধ্যার পর অবরোধ তুলে নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়। স্বাভাবিক হয় যান চলাচল। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 এত দ্বারা রহিত করা হলো। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা সুস্পষ্ট বৈষম্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয়ী। আর বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে বিধায় এই বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে আইনটি রহিত করতে অধ্যাদেশ জারি করা হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত 8টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও অনেকে। ছাত্র জনতার উপর গুলি, হত্যা এবং হতাহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে, স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে, জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কেউ যদি আদালতে আইনজীবী হাজির করতে না পারেন, তাহলে প্রধান বিচারপতি নির্দেশে তাকে লিগ্যাল এইড থেকে আইনজীবী দেয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে এবং বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সকল আসামির আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক বলে উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে। আর তাই তো আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন, তা নিশ্চিত করতে হবে। দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে আগারগাঁওয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে বেশি জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সংস্কারে এরই মধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা হাসান আরিফ। বলেন, দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গাজীপুরের টঙ্গীতে র্যাবের গাড়ি থেকে আটক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির 2 নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে টঙ্গীর আনারকুলি সিনেমা হলের সামনে ঘটে এই ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। স্থানীয়রা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন ব্যাপারী। রোববার রাতে বউবাজার এলাকায় অভিযান চালিয়ে কবিরকে আটক করে র্যাব। এরপর গাড়িতে করে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় আনারকুলি সিনেমা হলের সামনে গাড়ির পথ রোধ করে দাঁড়ায় কবিরের 2 ভাই। 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী এবং যুব বিষয়ক সম্পাদক সামির উদ্দিন ব্যাপারী ও সাথে ছিল তাদের অনুসারীরা। এক পর্যায়ে জোরপূর্বক র্যাবের গাড়ি থেকে কবিরকে ছিনিয়ে নেয় তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানিয়েছে এলাকাবাসী। মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, স্বৈরাচারী সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই। ছাত্র জনতার অভ্যুত্থানের স্বৈরাচারী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেয়। বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা। আমি বিশ্বাস করি এই জনগণের দাবি এই সরকার পূরণ করবে। আমরা এই সরকারের সাথে আছি। এই সরকার যতদিন উন্নয়নমূলক কাজ করবে আমরা জনগণ তাদের সহযোগিতা করব। আগে যে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে রূপান্তরিত করে নাম দেওয়া হোক জিয়াউর রহমানের নামে এই বিমানবন্দরকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি জনগণ খুশি হবে। ভারতীয় সীমান্তে বাংলাদেশি স্বর্ণা দাস এবং জয়ন্ত কুমার হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করে বিক্ষোভকারীরা। এ সময় তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী অবস্থানের বহিঃপ্রকাশী এই সীমান্ত হত্যাকাণ্ড। কম সময়ের ব্যবধানে দুজনকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে এটি নতুন কোনো ঘটনা নয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেবে তার সুস্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে সন্ত্রাস, লুটপাট, দখল এবং মাদক বাণিজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সংগঠন। চান্দগাঁও সিএনবি এলাকা থেকে বের করা মিছিলটি কালুঘাট বিসিক শিল্প এলাকা সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে এসব অপকর্মের সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ সময় মিজানুর রহমান বাবু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মহাপরিচালক আব্দুস সামাদ অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। সোমবার সকালে রাজধানীর মিরপুরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা মহাপরিচালকের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। এছাড়াও রোববার 1138টি দপ্তরে এই দাবিতে ব্যানার টানানো, 1 ঘন্টার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। মহাপরিচালক অপসারিত না হলে বুধবার হতে বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও বিদ্যালয়কে সম্পৃক্ত করা হবে বলে জানান বিক্ষোভকারীরা। সৌদি আরবে আটককৃত প্রবাসী বাংলাদেশিদের মুক্তি নিশ্চিতে পদক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন তারা। এ সময় স্বজনরা বলেন, গত 16 আগস্ট সৌদি আরবের দোয়া মাহফিল থেকে 80 জনকে আটক করে সে দেশের পুলিশ। পরে 72 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও আটক রয়েছে 8 জন। এরই মধ্যে গ্রেপ্তার আতঙ্কে বাংলাদেশে ফিরে এসেছেন অনেকেই। এই ঘটনায় আটককৃতদের মুক্তি এবং যারা চাকরি হারিয়েছেন তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আজকে প্রায় 25 দিন ধরে বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এটাও জানি না বাবা কেমন আছে। ওনাদেরকে মুক্ত করে ওনাদের নিজ নিজ কর্মস্থানে ওদেরকে আবার ফাটিয়ে দেওয়া হোক। আমার একটা ছেলে 3টা মেয়ে, ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি এখনো। আমরা সরকারের হস্তক্ষেপ চাই। আমরা আমাদের বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা ওদের সাথে যোগাযোগের মাধ্যমে এটা কোনো একটা ভালো একটা সুফল আমাদেরকে সুখবর দিতে পারবে। আর শেষ করবো ঈদে মিলাদুন্নবীর খবর জানিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বিবিরহাট ডাক বাংলো থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ধর্মপ্রাণ বহু মানুষ অংশ নেন। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে যথাযথ ধর্মীয় মর্যাদায় তা পালনের আহ্বান জানান বক্তারা। এসবই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।